যে এই যে একটু আগে যে কথাটা উল্লেখ করলো না যে অ্যাম্বুলেন্স আসছে লাশ সরানো হয়েছে, এই অভিজ্ঞতা কিন্তু আমাদের 2024 জুলাইতেও হয়েছে। তো বিগত সরকারের আমলেও যদি লাশ লুকানো হয় তাহলে ইন্টারিমকে আমরা কেন বসাইছি আজকে গভর্নমেন্ট? পার্থক্যটা কোথায়? বাংলাদেশে রক্ত নিয়ে সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই। হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই। আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল। আমাদের বাপ মা করছে ভুল সূত্রে সরকার বানাইছি, আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি, তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে না। রুল অফ ল বা আইনের শাসন অত্যাবশ্যক। সো আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি। ওটাই পরিকল্পিতভাবে হয়েছে। 1টা 2টা বাজে 12টা বাজে রাত্রেবেলা এখান থেকে লাশ বের করা হয়েছে, বালতি বালতি করে হাড়গুটি বের করে আর্মিরা ফালাই দিতেছিল। এটা আশা করছিলাম আমরা বাংলাদেশ আর্মি থেকে। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় লাশ চুরির অভিযোগটি সবার ঊর্ধ্বে। শিক্ষার্থীরা ইতিমধ্যেই দাবি করছেন 21 জুলাই উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সরকার লাশের সংখ্যা নিয়ে কারচুপি করছেন। এদিকে দর্শক, মাইলস্টোনের বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন সুহেল তাজ। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ওটাই পরিকল্পিতভাবে হয়েছে। 1টা 2টা বাজে 12টা বাজে রাত্রেবেলা এখান থেকে লাশ বের করা হয়েছে, বালতি বালতি করে হাড়গুটি বের করে আর্মিরা ফালাই দিতেছিল। এটা আশা করছিলাম আমরা বাংলাদেশ আর্মি থেকে। ক্যাম্পাসে কোনো আইন চলবে না, কোনো আর্মি চলবে না ক্যাম্পাসে। জুলাই আমাকে রক্ত দেখা শিখাইলো, এই জুলাই আমাকে শিখাইলো পুরো লাশ দেখা। সবাই বলতে জুলাই অভিশপ্ত। জুলাই কোনো অভিশপ্ত না, জুলাই আমাদেরকে দেখাইতেছে বাংলাদেশ সিস্টেমটা। একটা দোকান থেকে 2 লিটার পানির বোতল 600 টাকা দিয়ে কেনা হয়েছে। এই প্লেন 1971 সালের পরে এই যে প্লেন গুলা, কত পুরনো প্লেন গুলা এগুলা, এখন এই আধুনিক যুগে এসে এগুলা আকাশে ভাসতেছে। চিন্তা করেন প্রথমত। আর সেকেন্ড হচ্ছে যেগুলা অন্যান্য দেশে আমরা দেখি যুদ্ধের পরে প্লেন গুলাকে আপনার জাদুঘরে রেখে দেওয়া হয়, সেগুলো প্লেন এখন আমাদের বাংলাদেশে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হইতেছে। তাহলে চিন্তা করেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি কোন লেভেলে আছে। আর আমি একটু সরকারকে প্রশ্ন করতে করতে ভাই আমি ক্লান্ত হয়ে গেছি। প্রথমে আমি বলবো, কালকে যে আমি আমাদের যেহেতু পাশে আমাদের ক্যাম্পাস, সেখান থেকে যখন আমরা আসছি আমি নিজের হাতে 60 থেকে 70টা লাশ আমরা বের করছি, যেগুলো অজ্ঞাত পরিচয়, এদের কোনো চোখ নাই, মুখ নাই, দাঁত ছাড়া, এদের ডিএনএ টেস্ট ছাড়া চেনা অসম্ভব। সেখানে পুলিশ আর্মি বলতেছে 20 থেকে 15 জন মারা গেছে, এর থেকে বেশি আমরা নিহত পাইনি, আহত সংখ্যা বেশি। অথচ আমাদের ভলেন্টিয়ারদের, কালকে আমরা ভলেন্টিয়ারের দায়িত্বে ছিলাম, আমাদেরকে বলা হয়েছে যে আপনারা চলে যান, লাশ নাই। 1টা 2টা বাজে 12টা বাজে রাত্রেবেলা এখান থেকে লাশ বের করা হয়েছে, বালতি বালতি করে হাড়গুটি বের করে আর্মিরা ফালাই দিতেছিল। এটা আশা করছিলাম আমরা বাংলাদেশ আর্মি থেকে? অবশ্যই না। পুলিশ একটা অবিশ্বাসের জায়গা হয়ে গেছে আমাদের, কিন্তু আর্মিও এই কাজটা সেম করলো। এখন আর্মিদের প্রতি আমাদের রেসপেক্ট নাই। আর্মিরা কালকে কিভাবে মাইলস্টোন কলেজের প্রিন্সিপালের গায়ে হাত তুললো। শুধু তাই নয়, রিপোর্টাররা যখন জিজ্ঞেস করতেছিল যে স্টুডেন্টদেরকে যে লাশের সংখ্যা কিরকম বা আপনারা কিরকম দেখতেছেন, তখন বলতেছে কি যে স্টুডেন্ট যখন বলতেছে অনেক লাশ বা সংখ্যা বলতেছে, তখন কি আর্মিরা তাদের উপরে রেগে যাইতেছে, থাপ্পড় দিতেছে। এরকম প্রত্যেকটা হাসপাতালে বলা হয়েছে লাশের সংখ্যা না বলার জন্য। জাস্ট একটা ভুল সিদ্ধান্ত শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে দিয়েছিল। একটা ভুল সিদ্ধান্তে, একটা ডায়লগের কারণে পুরো বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। খেয়াল আছে তো? রাজাকার। আজকে আমাদের উত্তরার মাইলস্টোন কলেজে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পর সারা বাংলাদেশের মানুষ এক ধরনের ক্ষুদ্র এই সিচুয়েশনে অনেকটা তালগোল পাকিয়ে ফেলছেন আমাদের উপদেষ্টারা। আমাদের বিচক্ষণ একজন ব্যক্তিত্ব, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও যে আসলে তালগোল পাকাবেন সেটা কিন্তু পাবলিক আশা করে নাই। আর ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে আজকে বলছি যে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করাবেন, এই ধরনের ডায়লগে ফুল টাইম পলিটিশিয়ান হিসেবে আপনাদেরকে মানুষ দেখে। কথা হচ্ছে টাকা। আহত জুলাই যোদ্ধারা সবাইকে টাকা পাইছে, সরকার অনেক টাকা বাজেট করছে, পাবলিক অনেক টাকা দিছিল এনসিপির হাতেও বন্যা টন্যার জন্য। এই টাকাগুলোর কি সুষ্ঠু ব্যবস্থা হয়েছে? হয় নাই। যার কারণে সাধারণ মানুষের এখন আর এদের কাছে টাকা পয়সা দেওয়া নিয়ে আস্থা নাই। এখন আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা এই মাইলস্টোন কলেজে আহত ছাত্রদের বা তাদের এখানে যারাই আছেন তাদের চিকিৎসার জন্য তিনি পাবলিকলি একটা স্টেটাস দিচ্ছেন ভিক্ষা তোলার জন্য। আমি এটা ভিক্ষাই বলছি, কারণ আমরা জনগণ যখন দান করে দিচ্ছি ভিক্ষা, ভালোবাসা, আমরা সাধারণ লেভেলে এক হিসাব। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন পাবলিকের কাছে হাত পাচ্ছেন, পাবলিকের ঠেলায়, পাবলিকের গুতানিতে, দিন শেষে তিনি বুঝতে পারছেন যে তার এই সিদ্ধান্তটা রং ছিল। এমনকি সবাইকে অবাক করে দিয়ে তিনি পোস্টটা ডিলিট করেছেন। ডিলিট কি ছিল পোস্টটাতে? তিনি আপনার এই পর্যন্ত যখন সারা বাংলাদেশে শোক চলছে, সেখানে তিনি একটা পোস্ট করেছেন, তাতে সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে লেখা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ এবং কল্যাণ তহবিলে আপনার উল্লেখিত টাকাটা জমা দিতে পারেন। প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, তার যে কর মাফের বিষয়,
যে এখান থেকে নানান ধরনের মানবিক কর্মকাণ্ড করা হয়। উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশের মানুষ খুব কমই শুনছে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কোন দুর্যোগে কোন ভূমিকা রাখছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর প্রথম ধাপে 666 কোটি টাকা রাজস্ব ক্ষমা পেয়েছেন। এই টাকাটা তিনি রাষ্ট্রকে পে করতে বাধ্য ছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরে সেটা মাফ হয়ে গেছে। গ্রামীণ ব্যাংকের অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কল্যাণ তহবিল রাষ্ট্রের কোন জায়গায় ব্যবহৃত হয় যে আজকের দিনেও এখানে কতজন 100-150 সামহাও ক্ষতিগ্রস্ত অথবা 200 জনপ্রতি 1 কোটি দিলেও 200 কোটি হওয়ার কথা, 1 কোটি তার দিবে না ধরে নিলাম। রাষ্ট্রকে এই টাকাটা দেওয়ার মতো টাকা রাষ্ট্রের কাছে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যেই নেটওয়ার্ক আছে পার্সোনাল লেভেলে বা ফান্ড আছে, এই টাকাটা দেওয়ার মতো এবিলিটি কি ওনার নাই। উনি রাষ্ট্র ক্ষমতায় বসার পর জনগণের মুখে যে সমালোচনা যে উনি ওনার জন্য বিদেশে আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, উনি ওনার জন্য গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন, উনি ওনার মামলাগুলোকে খারিজ করেছেন, উনি রাষ্ট্রের জনগণের জন্য যে ট্যাক্স আমি আপনি দেই, ওনারও কিন্তু এই ট্যাক্সই দেওয়ার কথা ছিল। 666 কোটি টাকা এনবিআর এর, এগুলো মাফ করে নিছেন। আজকের বাংলাদেশের পরিস্থিতি এক কথায় কঠিন মুসিবত। রাজধানীর আকাশে কালো ধোঁয়া, রাস্তায় বিক্ষোভ, আর ভেতরে ভেতরে চলছে গভীর বৈঠক। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার কতটা নিয়ন্ত্রণ হারাচ্ছে? দেশের পরবর্তী অধ্যায় কি আরো ভয়ঙ্কর কিছু নিয়ে আসছে? রাত 9টা, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসেছে বৈঠক। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, তার সঙ্গেই আলোচনায় বসেছে বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা কি কেবল আলোচনার বৈঠক, নাকি এখান থেকেই পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত তৈরি হচ্ছে? বৈঠকে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু, জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ইসলামী আন্দোলনের অধ্যাপক আশরাফ আলী আকন এবং এনসিপির নেতৃবৃন্দ। এদিকে বাইরে রাজপথে আগুন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত 31 জন, আহত 165 জন। এই ঘটনার পর দিনভর উত্তাল ছিল রাজধানী। শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। উত্তরায় মাইলস্টোন কলেজ ঘেরাও করে শিক্ষার্থীরা 9 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, প্রেস সচিব শফিকুল আলমকে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখেছেন লাশ চুরির ঘটনাকে কেন্দ্র করে গতকাল সচিবালয় ঘেরাও করেছিল শিক্ষার্থীরা। এছাড়া দর্শক, এক শিক্ষার্থীকে ছাত্রলীগ বলে পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে দর্শক, সোহেল তাজ তার ফেসবুক পেজে একটি কালো পিক আপলোড করে তিনি লিখেন, উত্তরা মাইলস্টোন স্কুলে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের ও আহতদের পরিবারদের জানাই গভীর শোক এবং সমবেদনা। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।